বাংলাদেশের সরকারের ঠিক কি প্রতিক্রিয়া? ভারত কেন প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরাতে বাধ্য নয়? যে হাসিনা আদৌ প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরবে? সংবিধান যদি আপনি মানেন তাহলে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। 12ই ফেব্রুয়ারির ভোট কিন্তু অসাংবিধানিক, অবৈধভাবে হয়েছে। আপনি যদি গুজব ছড়ান তাহলে সেই গুজবটা নিয়ে কিভাবে সম্পর্ক ভালো? শেখ হাসিনা পালিয়ে যাননি। ভারতে যাওয়াটা ছিল একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট। এই নেগোশিয়েটেড সেটেলমেন্টটা কারা করেছিল? এই তিন পক্ষ ছাড়া এমন ঘটনা সম্ভব নয়। সবচেয়ে প্রশ্ন এসে দাঁড়ালো যে শেখ হাসিনা তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরবেন কি প্রত্যর্পণ চুক্তির আওতায়? যে কোনো অপরাধী হিসেবে ভারতে আসেনি তাকে প্রত্যর্পণ কেন করতে যাব? শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কি হবে? এ বিষয়ে আমি এর আগে যে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছিলাম সেখানে স্পষ্ট দেখিয়েছিলাম, বাংলাদেশের সংবাদ মাধ্যমের রিপোর্ট তুলে ধরে আপনাদের আমি স্পষ্ট দেখিয়েছিলাম যে সেখানে তিনি ফিরলে তার আত্মসমর্পণের একটি সুযোগ রয়েছে। প্রথমে তিনি আত্মসমর্পণ করবেন, তারপর জামিনের জন্য একটি অ্যাপিল করবেন, পাশাপাশি তার ঘাড়ে যে ফাঁসির সাজা দণ্ড ঝুলে রয়েছে তার জন্যও তিনি তার সপক্ষে যুক্তি দিয়ে একটি অ্যাপিল করবেন। একদিকে তার জামিন হবে, অন্যদিকে তার এই আপিলের শুনানি চলতে থাকবে। এভাবে হয়তো হতেও পারে একটা দিন যেখানে আইটিসি শেখ হাসিনাকে তার যে সাজা ঘোষণা করেছে সেটা মুকুবও করে দিতে পারে। এতদূর পর্যন্ত আপনাদের এই জানিয়েছিলাম, কিন্তু দেখুন দিন বদলায় আর মানুষের ভাষ্য বদলে যায় আর পরিস্থিতিও বদলে যায়। এখন শোনা যাচ্ছে যে শেখ হাসিনা তিনি দেশে ফিরলেই তার সাজা কার্যকর হবে, অন্তত বিরোধী পক্ষরা তেমনটাই বলছে। দেখুন, আপনাদের শেখ হাসিনার এই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে যে দুটি ভিডিও আপনাদের জন্য আমি করেছিলাম সেখানে স্পষ্টভাবে তুলে দিয়েছি যে কি বলেছে। এই মুহূর্তে তার এই ঘোষণার পর বাংলাদেশে যে রাজনৈতিক মহল এবং বিশেষজ্ঞ মহল তাদের কি প্রতিক্রিয়া সেটা আপনাদের সামনে আমি তুলেছিলাম। তাহলে আজকের এই ভিডিওতে কি দেখাবো? আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে বাংলাদেশের সরকারের ঠিক কি প্রতিক্রিয়া। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে সরকারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কিভাবে ভাষ্য বদলে যায়, পাল্টি খেয়ে গেলেন তিনি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে শেখ হাসিনাকে ভারত কেন প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরাতে বাধ্য নয়। তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে প্রত্যর্পণ নয়, তাহলে কি? তাহলে নেগোশিয়েটেড সেটেলমেন্ট মানে কি? দেখুন, সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নবনির্বাচিত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তিনি দাবি করেছেন যে তিনি শেখ হাসিনা যদি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশে ফেরে তাহলে তার সাজা তো লাগু হবেই হবে, আর তিনি কোনো রকম আত্মসমর্পণের সুযোগও পাবেন না। অথচ এই আমিনুল ইসলামই কিছুদিন আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে শেখ হাসিনার দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই। সেটাই আমি আপনাদের দেখিয়েছিলাম। আর তিনি ফিরলে প্রথমে আত্মসমর্পণ করবেন, তারপর জামিনের জন্য আপিল করবেন, তারপর তিনি তার নিজের যুক্তি আইটিসির কাছে জানিয়ে আরও একটি আপিল করতে পারবেন। এ রাইটস কিন্তু রয়েছে, এর আগেও এর উদাহরণ রয়েছে। কিন্তু দিন বদলায়, আমি আপনাদের বললাম দিন বদলায় আর ভাষ্যও বদলে গেছে। আর এখানে দাঁড়িয়ে বাংলাদেশে এই মুহূর্তে আরও একটি যুক্তি খাড়া হচ্ছে যে শেখ হাসিনাকে আদৌ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরাতে কি বাধ্য? তার কারণ শেখ হাসিনা যখন ভারতে গিয়েছিলেন তখন তিনি কোনো সাজাপ্রাপ্ত আসামি ছিলেন না, তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন একটি দেশের। তিনি কোনো ব্যক্তিগতভাবে কিন্তু ভারতে আসেননি না, তিনি কোনো ব্যক্তিগত পাসপোর্টে এসেছিলেন।
তিনি এসেছিলেন কিন্তু কূটনৈতিক পাসপোর্টে, এবং তিনি যে প্রক্রিয়ায় ভারতে প্রবেশ করেছিলেন সেটা কিন্তু একটি সরকারি প্রক্রিয়ায়। মানে বাংলাদেশের তৎকালীন সরকার ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ করেছিল এবং খুব শর্ট নোটিসে ভারতকে জানানো হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী আপনাদের দেশে আশ্রয় নেবে, রাজনৈতিক আশ্রয়। বুঝতে পারছেন? কোনো অপরাধী হিসেবে ভারতে আসেননি শেখ হাসিনা। তাহলে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর কি দায় রয়েছে ভারতের? এই বিষয়টাই আজকে আপনাদের আমি খোলসা করে দেবো। শেষ পর্যন্ত দেখুন, কোনো প্রশ্ন আর থাকবে না, কথা দিচ্ছি। দেখুন, যেটা উঠছে এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি জল্পনা কল্পনা হয়ে দাঁড়াচ্ছে কি, যে শেখ হাসিনা দেশে ফিরলেই নাকি ফাঁসি হবে। কে বলছে? প্রথমত বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই মুহূর্তে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি কোথায় গিয়ে কি করছেন ভগবান জানেন, খলিলুর রহমান। কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি দপ্তরের মানে মন্ত্রণালয়ের থেকে তার বক্তব্য পেশ করেছেন। বলছে কি, মানবতা বিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং সরকারের লক্ষ্য তাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা। দেখুন, বারবার একাধিকবার বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন করেছে, কিন্তু ভারত সেই আবেদনে সাড়া দেয়নি। এমনকি সাম্প্রতিক মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে যে আমাদের সিদ্ধান্ত বদলায়নি, জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কেন তারা ভাবছে যে প্রত্যর্পণ চুক্তির আওতাতেই তাকে দেশে ফেরানো হবে এবং তার যে সাজা আইটিসি দিয়েছে সেটা লাগু করা হবে? দেখুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই বক্তব্য বলার পর, এটা প্রকাশ্যে আসার পর, তারপর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী তিনিও কিন্তু একই কথা বলেছেন, একই সুরে। কি বলছেন তিনি? বলছে হাসিনা টু বি অ্যারেস্টেড, তিনি আসলেই গ্রেপ্তার হবেন। সেন্টেন্স এনফোর্সড টু রিটার্ন হোম মিনিস্টার, তার সাজাও লাগু হবে, যে সাজা রয়েছে তার বিরুদ্ধে। বলছে কনভিক্টেড ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উইল বি অ্যারেস্টেড অ্যান্ড স্টেপস উইল বি টেকেন টু এনফোর্স দ্য কোর্টস ভার্ডিক্ট ইফ সি রিটার্নস টু বাংলাদেশ, হোম মিনিস্টার সালাউদ্দিন আহমেদ সেড অন থার্সডে। সালাউদ্দিন আহমেদ হোম মিনিস্টার, এই মুহূর্তে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে এবং আদালতের যে রায় রয়েছে, যে সাজার ঘোষণা রয়েছে, সেই সাজা কার্যকর হবে। দেখুন, যখন সরকারের তরফে এই ধরনের দুটো প্রতিক্রিয়া চলে আসে, তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, তিনিও তার ভাষ্য বদলে নেন। কীরকমভাবে? দেখুন, রাতারাতি ডিগবাজি খেয়ে ফেলেন তিনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা তারা ছেপেছে যে প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে। কে বলছেন? চিফ প্রসিকিউটর। তিনি বলেন সরকার ভারত সরকারের কাছে তাকে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে যে তিনি যদি ভারত সরকারের নিয়ন্ত্রণে থাকেন তাহলে তো নিজে নিজে তার আসার সুযোগ নেই। হয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে অথবা তাকে পুশব্যাক করা হবে, যেমনটা ইদানিংকালে হয়েছে আপনারা জানেন। আমিনুল ইসলাম বলেন যে শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে তাকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে। অথচ এই আমিনুল ইসলামই, এটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা ছেপেছে 12ই জুলাই, আর এই আমিনুল ইসলামই গত 8ই জুলাই বিবিসি বাংলার একটি খবরে তিনি তার সাক্ষাৎকার ছাপা হয়েছে। সেখানে তিনি কি বলেছিলেন সেটা একবার আপনাদেরকে মনে করিয়ে দিই। বলছে শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে, এই ছিল হেডলাইন সেই আর্টিকেলটির। সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এর আপিল অধিকার সংক্রান্ত 21 ধারায় বলা হয়েছে দণ্ডিত ব্যক্তি, সরকার বা অভিযোগকারীকে তাদের বিরুদ্ধে যে কোনো দণ্ডাদেশের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর
কোনো আপিল করা যাবে না। যদি এই নিয়ম মানা হয় তাহলে শেখ হাসিনা আর কোনো রকম আপিল করতে পারবেন না, তাকে দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার হতে হবে এবং তার বিরুদ্ধে যে সাজা রয়েছে সেটা কার্যকর হবে। কিন্তু এই বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে। আমি বলছি না মশাই, আমিনুল ইসলাম তিনি নিজেই বলেছিলেন বিবিসি বাংলাকে। তারপর তিনি সাংবাদিক সম্মেলন করে তার ভাষ্য বদলে নেন, রাতারাতি ডিগবাজি খেয়ে ফেলেন। বলছে কি, সম্প্রতি ৭১-এর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ এরকম একটি আপিল করার সুযোগ পেয়েছেন বলে জানান মিস্টার ইসলাম। ওই মামলায় পলাতক ছিলেন মিস্টার আজাদ। ভাবুন, যদি ৭১-এর গল্পের জন্য এতদিন বাদে, এত বছর বাদে এসে সে যদি নিজের আপিল করতে পারে, সেখানে যদি ৩০ দিনের প্রক্রিয়া কার্যকর না হয়, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কেন হবে? সেই যুক্তিটাই তিনি বিবিসি বাংলাকে দিয়েছিলেন এবং বলেছিলেন, যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডিত ২-১ জন আপিল ফাইল করেছেন। সেখানে আমাদের আপিল বিভাগ সংবিধানের আর্টিকেল ১০৪-এর আওতায় প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস এই নীতিতে অনেকের আপিল নিয়েছে বলেন চিফ প্রসিকিউটর। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে কেন এই যে সংবিধানের আর্টিকেল ১০৪-এর আওতায় প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস এই নীতি ব্যবহার করা হবে না? সংবিধান কি বদলে গিয়েছে? জুলাই সনদ কি সংবিধান হয়ে গিয়েছে? গণভোটের হ্যাঁ যে ভোট পড়েছিল সেই ভোট কি লাগু হয়ে গিয়েছে? আমি এই প্রশ্নটা করতে চাই। যদি একটা ব্যক্তির জন্য অন্য আইন, অন্য নীতি হয়, তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে কেন সেই আইন, সেই নীতি কার্যকর হবে না? সেই উত্তর, মানে সেই প্রশ্ন কোনো সাংবাদিকও করেনি, আর সেই উত্তর আমিনুল ইসলামও দেননি। শুধু তিনি এটুকুই বলেছেন সাংবাদিক সম্মেলন করে সম্প্রতি, মানে ১২ই জুলাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই খবরটা ছেপেছে, যেখানে বলছেন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরলে নাকি শেখ হাসিনাকে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, তাকে কারাগারেই যেতে হবে। কিন্তু গল্পটা হচ্ছে এখানেই যে হাসিনা আদৌ প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরবে। কেন বলছি এই কথা? তার কারণ দেখুন, তিনি যখন ভারতে এসেছিলেন তখন কি কোনো তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন? তাকে কি তখনও আইটিসি তাকে কোনো সাজাতে দণ্ডিত করেছিল? করেনি। অভিযোগ ছিল তার বিরুদ্ধে, অভিযুক্ত ছিলেন, কিন্তু অভিযুক্ত হিসেবেও কিন্তু তিনি ভারতে আসেননি। তিনি এসেছিলেন ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে। হ্যাঁ, সে পদত্যাগপত্র সেখানে কাকে জমা দিয়েছে, আদৌ দিয়েছে কিনা সেই নিয়ে এখন অনেক প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজেই বলেছেন যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই। বুঝতে পারছেন? সংবিধান যদি আপনি মানেন তাহলে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই। 12ই ফেব্রুয়ারির ভোট কিন্তু অসাংবিধানিক, অবৈধভাবে হয়েছে, ঠিক যেভাবে ডাক্তার মোহাম্মদ ইউনুস এসে জাকিয়ে বসেছিল। আসলে শেখ হাসিনা, যেটা বলা হচ্ছে ভারতে পালিয়ে এসেছিলেন, আসলে কিন্তু তা নয়। শেখ হাসিনা কিন্তু ভারতে পালিয়ে আসেননি। আর এই কথাটা আমি বলছি না, এখন বাংলাদেশের সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষজ্ঞরা তারাই বলছেন এই কথা। প্রথমত আপনাদের আমি দেখাই যে ভারত, এই নতুন যে বিতর্ক শুরু হয়েছে সেই বিতর্কে ভারতের প্রতিক্রিয়াটা কি ছিল। ওয়েন করেছে, দেয়ার ইজ নো চেঞ্জ, আমাদের ডিসিশন এখনো বদলায়নি, যেটা ছিল সেখানেই আমরা আছি। ইন্ডিয়া ব্রেক সাইলেন্স অন এক্সট্রাডিশন অফ ফর্মার বাংলাদেশ পিএম শেখ হাসিনা। বলছে কি, ইন্ডিয়া হ্যাজ ব্রোকেন ইটস সাইলেন্স অন দ্য এক্সট্রাডিশন অফ ফর্মার বাংলাদেশ Prime Minister Sheikh Hasina speaking to media on Tuesday, July 15 during weekly press briefing of the Ministry of External Affairs spokesperson Ranveer Jaiswal said that the matter is a legal issue and will be dealt accordingly. বোঝা গেল? বলছে যেহেতু এটা আইনি বিষয় এবং সেটা আইনি প্রক্রিয়া মেনেই করা হবে। আপনারা বলবেন আর আমি সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নেব, তা হয় না। আর কি বলছে, যেখানে আমরা ছিলাম সেখানেই আমরা আছি, দেয়ার ইজ নো চেঞ্জ। মানে বাংলাদেশ তো বারবার আবেদন করেই যাচ্ছে, এক্সট্রাডিশন প্যাক্ট রয়েছে, হাসিনাকে ফিরিয়ে দিন, কিন্তু আমরা তাতে সাড়া দিচ্ছি না। কেন দিচ্ছি না তারও কারণ রয়েছে। বলছে কি, দ্য MEA clarified that there has been no change
in New Delhi stands on the matter, even as the former Bangladeshi PM has openly expressed about her plans to leave India and return to her homeland. তিনি নিজে থেকে বলেছেন এই কথা যে তিনি বাংলাদেশে যেতে চান। রয়টার্সের যে আর্টিকেলে এটা ছাপা হয়েছিল আপনাদের আমি দেখিয়েছিলাম, রয়টার্স সেখানেও কিন্তু দাবি করেছিল যে আমরা পৃথকভাবে ভারত সরকারের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমাদের যোগাযোগ হয়নি। আমরা পৃথকভাবে বাংলাদেশের সরকারের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, সেটাও করতে পারা যায়নি। শুধুমাত্র তারা খবরে ওইটাই ছেপেছিল যেটা শেখ হাসিনা বলেছিলেন, তার ব্যক্তিগত বিষয় সেটা। সেখানে কিন্তু ভারতের কোনো নাক গলানোর বিষয় নেই, ভারত জানিয়ে দিয়েছে যেটা তার মতামত তিনি জানিয়েছেন, কিন্তু নিউ দিল্লির যে স্ট্যান্ড সেটা কিন্তু বদলায়নি, তাদের অবস্থান একই রয়েছে। ইট মাস্ট বি নোটেড দ্যাট নিউ দিল্লি হ্যাজ মেনটেন ইটস ডিপ্লোম্যাটিক টাইস উইথ ঢাকা ইভেন আফটার হাসিনা আউস্টার অ্যান্ড দ্য কামিং অফ ফর্মার বাংলাদেশি পিএম খালেদা জিয়াস পার্টি বিএনপি। খালেদা জিয়াস পার্টির বিএনপি এরকম তারেক রহমান প্রধানমন্ত্রী তার আসার পরেও কিন্তু ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাইছে, আর সেই কারণেই কিন্তু আবার নতুন করে ট্যুরিস্ট ভিসা সেটাও চালু করে দেওয়া হয়েছে। বাংলাদেশে আমাদের যে নতুন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছে দীনেশ ত্রিবেদী, তিনিও কিন্তু নতুন করে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক মজবুত করার দিকেই এগিয়ে যাচ্ছে। কিন্তু দেখুন, আপনি যদি গুজব ছড়ান তাহলে সেই গুজবটা নিয়ে কিভাবে সম্পর্ক ভালো হয়। এখন 2024-এর 5ই আগস্টের পর থেকে যেটা ছড়ানো হয়েছিল গোটা মার্কেটে যে হাসিনা পালিয়ে গিয়েছেন, আদৌ কি তাই? এখন তো প্রতিটা লোকে বলছে যে এই তথ্যই হচ্ছে ভুল। কি করে হয়, কি করে সম্ভব? এটা তো হয়নি। যেমনটা বলেছেন একজন গবেষক লেখক, নাম মহিউদ্দিন আহমেদ, তিনি বলছেন যে হাসিনা তো ভারতে পালিয়ে যাননি। কি বলছেন তিনি দেখুন, বলছে শেখ হাসিনা পালিয়ে যাননি, ভারতে যাওয়াটা ছিল একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট। এই নেগোশিয়েটেড সেটেলমেন্টটা কারা করেছিল জানেন কি? সেটাও আপনাদের আমি জানিয়ে দেবো। বলছে পালানো নয়, সমন্বিত প্রস্থান। তিনি হেলিকপ্টারে উঠে বিমানবন্দরে গিয়ে C-13 বিমানে চড়েন। প্লেনে পালানো যায় না। ভারতে অবতরণের পর ভারতীয় সামরিক কর্মকর্তারা তাকে গ্রহণ করেন। সব কিছু গোপন ছিল না। তাহলে কিভাবে বলেন যে পালিয়ে গেছে? তিনি হেলিকপ্টার করে গণভবন ছেড়েছেন, তারপর চট্টগ্রাম থেকে তিনি প্লেনে করে ভারতে এসেছেন। ভাবুন, তার মাঝে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশ সরকারের তরফে, খুব শর্ট নোটিসে তার বিমান অবতরণের সুযোগ দেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশে যখন হাসিনার বিমান এসে নামে তখন সেখানে স্বাগত জানাতে অজিত দোভাল গিয়েছিলেন। এমনকি ভারতের সংসদে দাঁড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এই সিদ্ধান্তের সর্বদলীয় যে সিদ্ধান্তের কথা হাসিনাকে এখানে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে এই সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন। তিনি স্পষ্ট এটাও জানিয়েছিলেন যে বাংলাদেশ সরকারের খুব শর্ট নোটিসে আমরা হাসিনাকে এখানে রাজনৈতিক আশ্রয় দিচ্ছি, স্পষ্ট জানিয়েছিলেন সেই সময়। এটাকে আপনি পালানো বলেন? পালানো কোনটা? যখন খুঁজে পাওয়া যায় না। এখন মোহাম্মদ ইউনুস কোথায় গেছেন জানেন? দেখুন, বলছে ঘুরতে যাচ্ছি বলে প্যারিসে গিয়েছিল, কিন্তু ওখানে তার যে বাড়িটা ছিল সেই বাড়িতে গিয়ে তিনি থাকতে শুরু করে দিয়েছেন, কেউ খবর রাখে না। এদিকে দেশের টাকা সব ওদিকে চলে যাচ্ছে। এটাকে বলে পালানো মশাই, কেউ জানে না, হঠাৎ করেই গা ঢাকা, এটাকে বলে পালানো। আপনি কি বলছেন হাসিনা পালিয়েছেন? শুধু একা মঈনুদ্দিন আহমেদ নয়, এরকম যুক্তি কিন্তু অনেকেই দিচ্ছেন, এই মুহূর্তে অনেকেই দিচ্ছেন। আর এইসব নিয়ে বস্ত বড় বড় আর্টিকেল হয়ে যাচ্ছে বাংলাদেশে। এখন কি বলছে? 3 পক্ষের সমঝোতা ছিল এর মধ্যে। যেমন এক পক্ষ বাংলাদেশ সেনাবাহিনী, যারা তাকে দিল্লি পাঠিয়েছিল, বলা হচ্ছে সেনাবাহিনীর তরফেই নাকি দিল্লির সঙ্গে যোগাযোগ করেছিল ঢাকা, বুঝতে পারছেন? আর সেনাবাহিনীর তখন প্রধান কে ছিল? এখনো তিনিই আছেন, ওয়াকারুজ্জামান, বুঝতে পারছেন? গল্পটা অন্য জায়গায়। দেখুন, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু হাসিনা যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যিনি এলেন এনএসএ হয়ে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে, খলিলুর রহমান, তিনি চেঞ্জ হননি, বুঝতে পারছেন? তিনি চেঞ্জ হননি। আর চেঞ্জ হননি কারা? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু চেঞ্জ হননি। আর চেঞ্জ হননি কারা? দেখুন, তারেক রহমান আসার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীতে এক রাশ রদবদল, অথচ সেনাপ্রধান সেই ওয়াকারুজ্জামানই থেকে গেলেন। এখানেও গল্প রয়েছে। বলছে দুপক্ষ কি? আরেকটা দ্বিতীয় পক্ষ হাসিনা নিজে, আর তৃতীয় পক্ষ হচ্ছে ভারত।
এই তিন পক্ষ ছাড়া এমন ঘটনা সম্ভব নয়। সেই শেষ ৪৫ মিনিট ভেবে দেখুন, যে ৪৫ মিনিটের কথা বারবার বলা হয়, যে সেনাবাহিনী বেঁধে দিয়েছিলেন শেখ হাসিনাকে, আপনার কাছে ৪৫ মিনিটই আছে, আপনি তাড়াতাড়ি দেশ ছাড়ুন। তিনি রাজি হননি। প্রথমে তার বোনকে দিয়ে বলানো হয়েছিল, তিনি রাজি হননি। প্রথমে তার মেয়েকে দিয়ে বলা হয়েছিল, তিনি রাজি হননি প্রথমে, মানে বোনের মেয়ে। তারপর তার ছেলেকে দিয়ে বলা হলো, ফোন করলেন লন্ডন থেকে। তারপর গিয়ে হাসিনা নাকি রাজি হয়েছিলেন, তারপরও তিনি বাংলাদেশ ছেড়ে যেতে চাননি। শেষ মুহূর্ত তিনি বলেছিলেন, যদি আমাকে মরতেই হয় আমি এই মাটিতেই মরব। তারপরেও তাকে পাঠিয়ে দেওয়া হয় ভারতে, আর বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয় যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন। এটাই প্রথম নয়, ২০২৪-এর ৫ই আগস্ট ওটাই প্রথম দিন ছিল না, তার আগেও কিন্তু এরকম গুজব ছড়ানো হয়েছিল যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। বুঝতে পারছেন? সেটাও আপনাদের আমি আজকে দেখাবো। তাই তিনি যুক্তি দিচ্ছেন, এই যে নেগোশিয়েটেড সেটেলমেন্ট হয়েছিল তাতে কিন্তু অংশগ্রহণ ছিল তিন পক্ষের। এক, বাংলাদেশ সেনাবাহিনী; দুই, হাসিনা নিজে এবং তার পরিবার বলতে পারেন; এবং তিন, ভারত। এখানে পালানোর প্রশ্ন তাই উঠছে না। বলছে জীবন বাঁচানোর জন্য তিনি গিয়েছেন। তিনি জানতেন দেশে থাকলে মৃত্যুর ঝুঁকি, এখন ফিরে এলে ফাঁসি নিশ্চিত। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হিসেবে তিনি ফিরবেন না, কারণ কেউ জেনে শুনে ফাঁসির দড়িতে ঝুলতে আসে না। তার কাছে স্পষ্ট যুক্তি। তিনি বলছেন, যদি কেউ এখন ফিরতেও চায়, তিনি গিয়েছিলেন ভারতে কিসের জন্য? বাঁচার জন্য গিয়েছিলেন, প্রাণ বাঁচাতে গিয়েছিলেন। আর তিনি সেই প্রাণ দিতেই আবার বাংলাদেশে ফিরবেন? কখনোই হবে না, কখনোই নয়। তিনি যদি জানেন যে আমার বাংলাদেশে ফিরলেই ফাঁসির সাজা লাগু হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে, তাহলে তিনি ফিরবেন না। তাহলে তিনি ফেরার ঘোষণাও করবেন না। তাহলে তিনি নিশ্চয়ই জানেন যে কি কি করতে হবে, কি কি আইনি প্রক্রিয়া রয়েছে, কিভাবে বাংলাদেশে ফিরতে হবে, কিভাবে মুক্তি দিবসের মাসে ডিসেম্বরে বাংলাদেশে আবার নতুন করে একটি আন্দোলন শুরু করতে হবে। তিনি সমস্তটাই জানেন, আর জানেন বলেই তিনি ডিসেম্বরটা বেছে দিয়েছেন, একদম স্পষ্ট করে দিয়েছেন। আর এইখানেই কিন্তু মহিউদ্দিন আহমেদ এই যুক্তিটা দিচ্ছেন যে তিনি মরার জন্য বাংলাদেশে ফিরবেন না, ফাঁসির দড়িতে ঝোলার জন্য তিনি বাংলাদেশে ফিরবেন না। যদি ফেরেন, মানে তিনি যদি ফেরার ঘোষণা দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই তার কাছে কোনো বুদ্ধি রয়েছে, তার কাছে নিশ্চয়ই কোনো অপশান রয়েছে, আইনি প্রক্রিয়া তার ভালো মতনই জানা রয়েছে। তার কারণ হচ্ছে তিনি তো সাজাপ্রাপ্ত আসামি হয়ে ভারতে পালিয়ে যাননি, আর যখন তিনি গিয়েছেন সেটাকেও পালানো বলে না। এর আগেও ছড়ানো হয়েছিল, মানে ২০২৪-এর ৫ই আগস্টের আগেও ছড়ানো হয়েছিল যে নাকি শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। দেখুন ২২শে জুলাই ২০২৪, ২২শে জুলাই ২০২৪ সময় করেছিল এই হেডলাইনটি। বলছে গুজব ছড়ানো হলো পালিয়েছি, শেখ হাসিনা পালায় না। তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন, কোথায় বলেছিলেন? বলছে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে বিএনপি জামায়াত তাণ্ডব চালিয়েছে, পাশাপাশি তারা গুজব ছড়িয়েছে, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ২২শে জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এমন অভিযোগ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি, তখন দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। কিন্তু বলে দিতে চাই, শেখ হাসিনা পালায়নি, শেখ হাসিনা পালায় না। এই কথাটা তিনি বলেছিলেন কবে? ২২শে জুলাই ২০২৪। তারপরে দেখুন, যখন তিনি ভারতে চলে এলেন, তারপরে কিন্তু একাধিক হেডলাইন হয়েছিল যে পালাবে না বলেও পালিয়েছেন হাসিনা। আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই, মহিউদ্দিন আহমেদ তাদের উদ্দেশ্যেই এই বক্তব্যটা রেখেছেন যে আইনি মতে আপনি বুঝিয়ে দিন যে শেখ হাসিনা কিভাবে পালালেন। কিভাবে? একটা সরকারিভাবে নোটিশ দেওয়া হয়েছে, সেনাবাহিনীর তরফে দিল্লির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, বুঝতে পারছেন? প্লেনের রুটে গিয়েছে, প্লেনের রুটে, কোনো কাঁটাতার পেরিয়ে যায়নি। কাঁটাতার পেরিয়ে গেলে সেটাকে বলে পালানো। বলছে কি, তিনি আরও বলেন, আমি ক্ষমতার জন্য কাজ করছি না, আমার কাছে ক্ষমতা কিছু না, আমি ক্ষমতার মুখাপেক্ষী না, বাংলাদেশের জন্য কাজ করেছি, দেশের ভাবমূর্তি যাতে উন্নত হয় সেই জন্য কাজ করে যাচ্ছি, দেশের অবস্থা স্বাভাবিক করে আবারও ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবো। তিনি তখনও প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে এই টালমাটাল দেশকে আবার স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা যাবে। কিন্তু দেখুন এখন কি অবস্থা হচ্ছে। এখন তো দোকানে ঢুকে ডিরেক্ট বলছে এত টাকা দিতে হবে তোলা, না দিলে দোকান ভেঙে দিয়ে দেবো। বিএনপির সব গুন্ডারা, দেখেছেন তো ভিডিও, সোশ্যাল মিডিয়া ভাইরাল। কিন্তু তখনও শেখ হাসিনা স্বপ্ন দেখতেন যে একটা সুষ্ঠু ব্যবসার পরিবেশ বাংলাদেশে গড়ে তুলব। সেটা আর এখনও সম্ভব হয়নি। সম্ভব হবে তখন যখন আবার শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব নেবেন। কিন্তু দেখুন, বলছে কি,
সবচেয়ে বড় প্রশ্ন এখন তাহলে কি এসে দাঁড়ালো? সবচেয়ে প্রশ্ন এসে দাঁড়ালো যে শেখ হাসিনা তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরবেন কি প্রত্যর্পণ চুক্তির আওতায়? আর ভারত কেন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরাতে বাধ্য নয়, সেটাও আপনাদের সামনে এখন আমি খোলসা করছি। বলছে কি দ্য ডেইলি স্টার বাংলা, বলছে ক্ষমতা ছাড়ার পরামর্শে শেখ হাসিনা বলেছিলেন গুলি করে মেরে ফেলো আমাকে, গণভবনে কবর দিয়ে দাও, তবু আমি এই দেশ ছেড়ে যাব না। ভাবুন সে শেষ মুহূর্তটা। তিনি চেয়েছিলেন একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য, সেই সুযোগও তাকে দেওয়া হয়নি। এর আগে জুলাই মাসেই ছড়িয়ে দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, কিন্তু সেটা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে তাকে জোর করে ভারতে পাঠিয়ে দেওয়ার পর ছড়ানো হলো যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। তারপর গণভবন থেকে শুরু করে মুজিবুর রহমানের মূর্তি থেকে শুরু করে যে কি তাণ্ডবটাই না চলেছিল, সেটা গোটা বিশ্ববাসী দেখেছে। বুঝতে পারছেন? মানে গুজবটা কোনখান দিয়ে শুরু হয়েছিল? মানে তারা চাইতো কোনো একটা শ্রেণী, কোনো একটা পক্ষ যারা এই গণ আন্দোলনকে ফান্ড করেছে, যারা এই গণ আন্দোলনকে প্রজেক্ট করেছে, তারা চাইতো শেখ হাসিনা পালিয়ে যাক, তাহলে আমাদের প্রপাগান্ডা আরও মানুষকে বোঝাতে সুবিধা হবে। আর সেটা যখন হয়নি, তখন তাকে জোর করে ভারতে পাঠিয়ে দেওয়ার পর এই প্রপাগান্ডা ছড়ানো হলো। বলছে কি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে এক পর্যায়ে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও, আমি এখান থেকে কোথাও যাব না। তিনি কিন্তু এই কথা বলেছিলেন। পরবর্তীকালে এই খবর কিন্তু সামনে আসে। দেখুন এই যে খবরটা আমি রেখেছি, এটা অ্যাকচুয়ালি আইটিসিতে সেই সময়ের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি 27 মে 2025 আইটিসিতে শুনানিতে তিনি যুক্তি দিচ্ছিলেন। আর সেইখান থেকেই কিন্তু নিয়ে আসা, সেখান থেকেই এই তথ্য, যেটা আইটিসিও জানে যে শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে চায়নি। তাহলে আপনি ছড়িয়ে দিতে পারেন কিভাবে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন? পালিয়েই যদি যায় তাহলেই কিন্তু প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানো সম্ভব। আর যদি নেগোসিয়েটেড সেটেলমেন্ট হয় তাহলে কি করে সম্ভব? দেখুন আপনি তো 45 মিনিট আগে আমাদের চিঠি দিয়েছিলেন। যদি আমি মনে করে থাকি ওয়াকারুজ্জামানই যোগাযোগ করেছিলেন দিল্লির সঙ্গে, খুব একটা শর্ট নোটিশ দিয়েছিলেন, যে বক্তব্য সংসদে রেখেছিলেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সেই শর্ট নোটিশটা কে দিয়েছিলেন? তাহলে ওয়াকারুজ্জামান দিয়েছিলেন 45 মিনিটের নোটিশ। আর ওই 45 মিনিটের মধ্যেই তাকে ভারতে নিয়ে চলে আসা হয়েছে। বুঝতে পারছেন? যদি এইভাবে হাসিনা ভারতে আসেন, তাহলে এইভাবেই তো হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। আরে অন্তত আমরা 45 ঘন্টা দিয়ে দেবো আপনাদের সময়সীমা, নেগোসিয়েটেড সেটেলমেন্ট করে ফেলুন। কি দরকার মশাই প্রত্যর্পণ চুক্তি? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যে কোনো অপরাধী হিসেবে ভারতে আসেনি, তাকে প্রত্যর্পণ কেন করতে যাব? আপনি তো নেগোসিয়েটেড সেটেলমেন্ট করেছিলেন বাংলাদেশ পক্ষ, তাহলে ভারতও নেগোসিয়েটেড করে ফেলুক, সেটেলমেন্ট করে ফেলুক, ঝামেলা শেষ। বলা যায় না, হয়তো এই প্রক্রিয়াতেই হাসিনা দেশে ফিরবেন এবং সম্মানের সঙ্গে ফিরবেন এবং তাকে স্বাগত জানাতে কোটি কোটি মানুষ বিমানবন্দরে থাকবেন। আর তিনি গিয়ে আত্মসমর্পণও করবেন, তিনি গিয়ে হয়তো জামিনও পাবেন। আজ যারা মিথ্যের চেয়ারে বসে রয়েছে তাদের একদিন কুর্সিটা ভেঙে চুরমার হয়ে যাবে, কে বলতে পারে? কে বলতে পারে? আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আশা করি বোঝাতে পারলাম। যদি এরপরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত লিখতে পারেন কমেন্ট বক্সে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর+ নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।